আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি রে মা, এত সকালে বেরিয়ে এলি যে? কাল তো ইনশিতা ও আমরিনের মুখে শুনলাম তুই নাকি বেহুশ হয়ে গিয়েছিলি। শুনে আমার বুকটা কেঁপে উঠেছিল। ঠিকমতো খাবার খাবি এখন থেকে। আফসানা আসলে ঠিকমতো বকে দিব। সে কি জানে না আমার তুলির কিছু হলে তার রক্ষে নেই? অতিরিক্ত স্নেহে তুলির চোখে জলের সঞ্চার হলো। ইচ্ছে করলো কেঁদে ভাসিয়ে দিতে ইনশিতা, আমরিন, আদ্রর মা সায়রা বেগম। এই মানুষটা তুলিকে একটু বেশি স্নেহ করে, অথচ উনি জানে ওনার রাগী বদমেজাজি ছেলে কি পরিমাণ ভয় দেখায় তুলিকে। জানেন হয়তো, কিন্তু কি করার। আদ্র যা রাগী, বাড়ির প্রত্যেকটা মানুষ আদ্রর রাগে দমে থাকে তা নয়, বরং মাত্রা অতিরিক্ত ভালোবাসে তাকে। তুলি সায়রা বেগমের কাঁধে মাথা রেখে ঠোঁট উল্টে বলতে লাগলো, আমার দোষ নেই খালামণি, আমারই দোষ। আচ্ছা ইনশিতা ও আমরিন কি ঘুমোচ্ছে? সকাল 6টায় ওদের কাছে গভীর রাত, বুঝছিস? আর ওদের সকাল হলো 9টার পর। যদি পারিস একটু মানুষ কর দুটোকে। একটার তো কয়েকদিন বাদে বিয়ে, অথচ 10টা পর্যন্ত ঘুমের স্বভাব পরিহার করার নাম গন্ধ নেই। কথাটা বলে একটা দীর্ঘশ্বাস ফেললেন সায়রা বেগম। তুলি তড়িঘড়ি করে দাঁড়িয়ে পড়ে হাসি মুখে বলে উঠল, আমি ওদের রুমে যাই খালামণি। তুই আমার আরেকটা মেয়ে। এই বাড়িতে আসতে অথবা বাড়ির কোথাও যেতে তোর কোনো পারমিশনের প্রয়োজন নেই তুলি। তুলি অতি আনন্দে উচ্ছ্বসিত হয়ে সায়রা বেগমকে শক্ত করে জড়িয়ে ধরল। খানিক সেকেন্ড বাদে নিজেকে ছাড়িয়ে দৌড়ের সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো ইনশিতা ও আমৃতের রুমে যাওয়ার জন্য। যাওয়ার পথে তার নজর গিয়ে আটকালো কর্নারের রুমটায়। মনকে হাজারটা গালি দিয়ে তুলি পা বাড়াতে নিল, বাধা পড়ল মনের কাছে। পা টিপে টিপে অতি সাবধানে রুমের সামনে এসে দাঁড়ালো। দরজাটা হালকা ভেজানো দেখে কিছুক্ষণ বিস্মিত হলেও দুরু দুরু বুক নিয়ে একটাবার তৃপ্ততার ছোঁয়া পেতে শব্দহীন পায়ে রুমে ঢুকে পড়ল। ঘোর অন্ধকারেও ঢাকা রুমটা সকালের হালকা আলো বরাবর ব্যর্থ হচ্ছে সাদা পর্দা সরিয়ে রুমে প্রবেশ করতে। তুলি একটাবার ভাবলো পর্দাগুলো সরিয়ে দেবে, পরক্ষণেই মনে পড়লো সে তো চোর, চুরি করে কাউকে এক পলক দেখা টানে ছুটে এসেছে। বিছানার কিছুটা কাছে এসে দাঁড়ালো ভীতি শঙ্কা নিয়ে। আকস্মিক ঘাড়ে উষ্ণ গরম নিঃশ্বাস অনুভব করতেই শরীরের প্রত্যেকটা পশম শিউরে উঠল। শ্বাস ভারী হয়ে আসতে লাগলো ক্রমাগত। ধরা পড়ে গেলে যেমন অনুভূত হয় ঠিক তেমন ভাবে হাঁসফাঁস করতে লাগলো। তুলি উপলব্ধি করতে পারছে তার অতি সন্নিকটে দাঁড়িয়ে কেউ বেহায়া মনের আকুতিকে প্রশ্রয় দিয়ে মোটেও এই রুমে পদার্পণ করা উচিত হয়নি তার। আদ্র যদি লাজ লজ্জাহীন মেয়ে বলে আখ্যায়িত করে ভেঙে পড়বে সে। পেছন ফিরে কিছু বলার জন্য উদ্যত হতেই সামনে উপস্থিত ব্যক্তির সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে কোমরে দুটো বলিষ্ঠ হাতের বাঁধন পেল। হাত দিয়ে খামচে ধরল আদ্রর কালো টি শার্টের বুকের কাছে কিছু অংশ। কোমরে হাতের আলতো চাপ দিয়ে তুলিকে নিজের অতি নিকটে টেনে নিল আদ্র। ভয় মিশ্রিত সারা মুখশ্রীতে চোখ বুলিয়ে এক হাত দিয়ে লাইটের সুইচ অন করলো। ভয় সংকোচে তুলির গাল দুটো লাল হয়ে উঠেছে, ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে, যা বেসামাল করে তুলছে আদ্রকে। আদ্রর ঘুম ঘুম মুখটা দেখে এক মুঠো শান্তি ছুঁয়ে গেল তুলির হৃৎপিণ্ডে। অতিশয় মুগ্ধতা নিয়ে পলকহীন তাকিয়ে রইল লজ্জা শরম উচ্ছন্নে দিয়ে। সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করল আদ্র। ঠোঁটে তৃপ্তির হাসি মোলায়েম স্বরে বলে উঠল, আপনার রুমে আপনাকে স্বাগতম স্নিগ্ধময়ী তুলা। চোরকে কখনো অতি খাতির যত্ন করতে দেখেছেন? হয়তো দেখেছেন অত্যধিক সমাদরের নামে উত্তম মধ্যম দিতে। তুলি স্বয়ং অভিলাষকে সমর্থন জানিয়ে মন স্পৃহা পূর্ণ করার অতীব আকাঙ্ক্ষায় লজ্জা সংকোচকে মাটি চাপা দিয়ে চোরের মতো উপস্থিত হয়েছিল এক যুবকের সুদর্শন চেহারা দেখতে। অথচ তুলি নামক চোরকে অত্যন্ত যত্নের সাথে খাওয়ানো হচ্ছে। চেয়ারে বসে একটু একটু করে স্যান্ডউইচে কামড় বসাচ্ছে তুলি। তার বড় বড় কাজলে অঙ্কিত চোখ দুটোর দৃষ্টি সুদূরে দাঁড়িয়ে থাকা আদ্রর দিকে।
কিন্তু আদ্র এক পলকও ফিরে তাকাচ্ছে না, যা ভীষণ পীড়া দিচ্ছে তুলির নতুন নতুন জন্মানো সুপ্ত অনুভূতিগুলোকে। তবুও প্রসন্নতা যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। তুলি এখনো প্রচন্ড চমকিত যে আদ্র তার রুমে আসা নিয়ে কিছুই বলেনি। বিন্দুমাত্র রাগের আভাও ফুটে ওঠেনি নীলাভ চোখের মণিতে। ছিল শুধু মাদকতা আর এক চিলতে হাসির রেখা। অতঃপর হাসিতে বিভোর হওয়া তুলিকে পরম যত্নের সহিত চেয়ারে বসিয়ে আদ্র নিচ থেকে নাস্তা এনে খেতে দিল। তুলি হতবিহ্বলতার রেশ কাটিয়ে ওঠার আগে আদ্র তাকে খাওয়ার ইশারা করে বারান্দায় চলে গেল। বেলকনিতে দাঁড়িয়ে চিন্তায় মগ্ন আদ্র সূর্যের কিরণ এসে আদ্রর উজ্জ্বল ফর্সা চেহারায় ছুঁয়ে চলেছে অনবরত। হাত থেকে দোয়া ওঠা সিগারেটের দূষিত ধোঁয়া সকালের নির্মল বায়ুকে বিষাক্ত করে তুলছে। তুলি ধীর পায়ে হেঁটে এসে আদ্রর পাশে দাঁড়ালো। কিছুটা সাহস জুগিয়ে আলতো করে স্বরে বলে উঠল, ডক্টর হয়ে সিগারেট খেয়ে ভেতরটা বিষাক্ত করে চলেছেন, তাহলে অন্যের চিকিৎসা কি করে করবেন? অন্যকে সুস্থ করার জন্য নিজেকে সুস্থ রাখা অধিক জরুরি, তা কি আপনি জানেন না আদ্র ভাইয়া? তাচ্ছিল্যপূর্ণ হাসি হাসলো আদ্র। সিগারেটটা ফেলে দিয়ে দ্রুত বেগে তুলির হাতটা আঁকড়ে ধরে একদম কাছে টেনে নিল। আকস্মিক হামলায় ঘাবড়ে গেল তুলি। ধুক করে কেঁপে উঠল হৃৎপিণ্ড, প্রখরভাবে ছুটতে লাগলো হৃদস্পন্দন। বিষাক্ততা অনুভব করার ক্ষমতা কি হয়েছে তোমার তুলি? আমার সমস্ত হৃদয় জুড়ে বিষাক্ত ফোড়ার ন্যায় বিষ ছড়িয়ে রয়েছে। এই বিষের উপশম পাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় ছটফট করি আমি প্রতিরাত। বহু আধার কাটে আমার নিদ্রাহীন। সিগারেটের ধোঁয়ার বিষ সেই বিষের নিকট অতি নিছক। আদ্রর উচ্চারিত প্রতিটি শব্দ যেন ঝংকার তুলে তুলির শ্রবণ গ্রন্থিতে প্রবেশ করল। প্রবল স্রোতের ন্যায় ভয়ঙ্কর কিছু অনুভূতিরা হৃদয় পটে আছড় কেটে গেল। সময় লজ্জা সংবরণ করে মুখ উঁচুতে তুলে আদ্রর দিকে করুণ চাহিনী নিক্ষেপ করল তুলি। আদ্রর কণ্ঠে বিষাদের রেশ ছিল, তা বেশ অনুভব করেছে সে। খুব করে বলতে ইচ্ছে করছে, সামান্য নিছক বিষটা না হয় ত্যাগ করুন। তুলিকে ছেড়ে দিয়ে চলে যেতে নিলেই গড়গড় করে মনের কথাটা ব্যক্ত করে ফেলল। মৃদু হাসল আদ্র। তুলির পা থেকে মাথা পর্যন্ত চক্ষু নিবেদন করল। মেয়েটা বেশ পিচ্চি, বয়স বলুক আর উচ্চতায়, দুটো ক্ষেত্রেই বেশ পিচ্চি। তবুও কেন এত তোলপাড় হয় তার হৃৎপিণ্ডে। আদ্রর চাহনিতে দৃষ্টি পড়তেই দমে গেল তুলি। এমন চাহনি এর আগে দেখেনি সে। মাদকতাময় চাহনি যেন তুলির মনটাকেও তীব্র নেশার অতল গহ্বরে তলিয়ে দিচ্ছে। শ্যামবর্ণা তুলির আদ্রর বুকে মুখ লুকিয়ে বলতে ইচ্ছে হচ্ছে, এভাবে তাকাবেন না আদ্র। আমার হৃৎপিণ্ডের ধুকপুকানি কি আপনি শুনতে পাচ্ছেন? হৃদয়ে ওঠা ঝড় কি আপনাকে ছুঁতে পারছে? নিজেকে রক্ষা করতে আপনার এই প্রশস্ত বুকে মুখ লুকাতে তো উপাধি দিবেন আমি নির্লজ্জ, চরিত্রহীনা। কাপা কাপা পা দুটো সামনে বাড়ালো তুলি। আদ্রর দিকে তাকানোর সাহস যে তার আর নেই। এখন তার পালিয়ে যাওয়াই শ্রেয়। আদ্রর সাথে পরিচয় হয়তো 4 থেকে 5 দিনে, তবে তার সম্পর্কে যতটুকু জানে আদ্রর রাগের শিকার যে হবে তার আর রক্ষে নেই। অন্যায় ও মুখের উপর কথা বলা এই লোকের মোটেও পছন্দ না, তুলি আমরিনের কাছ থেকে জেনেছে। তুলি তো এত ছোট হয়ে মুখের উপর কথা বলেছে, আবার মেরে বসবে না তো? তুলির ভাবনার জগৎকে উচ্ছেদ করে একটা কোমল কণ্ঠ কর্ণপাত ভেসে আসলো। নিমিষেই আটকে গেল তুলির দুপা মেঝেতে। ছাড়িয়ে দাও। কি? ভয়ার্ত স্বরে বলে উঠল, বিষাক্ততার ছোঁয়া ছাড়িয়ে মুক্ত করো আমায়। আদ্রর দিকে এক পলক চেয়ে তুলি কিছু একটা ভেবে বলে উঠল, সিগারেট? জি। অতিশয় বিস্ময়ে জড়ীভূত হয়ে গেল তুলি। সে কিভাবে ছাড়বে সিগারেট? এমন আজব কথা বলছে কেন আদ্র নামের লোকটা? কিছুক্ষণ ভেবে প্রতিউত্তর করল, ছাড়িয়ে দিলে কি দিবেন? একটা বেগুনি রঙের শাড়ি দেবেন? ভ্রু কুচকে এলো আদ্রর। 2 পকেটে হাত ঢুকিয়ে বেলকনিতে ঘেঁষে দাঁড়ালো। রসাত্মক স্বরে বলে উঠল, তোমার শাড়ি পরার বয়স হয়েছে? প্রশ্নটা তুলির ছোট্ট মনে এক ঝাঁক রাগের বাসা বেঁধে দিল। 17 বছর বয়স কি শাড়ি পরার জন্য যথেষ্ট না? তুলি যদি পারত তবে এই মুহূর্তে আদ্রর কানে চিৎকার করে বলতো, নীলবর্ণের নেশা মিশ্রিত চোখ দুটোকে একজন চক্ষু ডাক্তারের সাক্ষাৎ করিয়ে আনেন ডক্টর সাহেব।
কিন্তু মেয়েটা বড্ড অসহায়। বলার অপরাধে না জানি গাল লাল হয়ে ওঠে। সেই আতঙ্কে জর্জরিত হয়ে থমথমে গলায় বলল, আমার শুধু শাড়ি না, সংসার করার বয়সও হয়েছে ডক্টর সাহেব। নিজের কথায় নিজেই হতভম্ব হয়ে গেল তুলি। মুখে হাত দিয়ে চোখ বড় বড় করে আদ্রর দিকে তাকালো, কারণ আদ্র হুট করেই একদম মুখোমুখি এসে দাঁড়িয়েছে। চোখ দুটো লাল টকটকে হয়ে উঠেছে নিমেষেই। ভয়ে তুলির প্রাণ পাখি বেরিয়ে যাওয়ার উপক্রম। কিছু বলতে নিবে তার আগেই আদ্র ডান হাতটা খপ করে ধরে কনিষ্ঠ আঙুলে কামড় বসিয়ে দিল। গাঢ় স্বরে বলে উঠল, সহ্য করার বয়স হয়েছে তো? শীতল হয়ে উঠল তুলির পুরো দেহ। লজ্জায় মরে যাওয়ার প্রবল ইচ্ছে জাগলো প্রথমবার। কিশোরী জীবনে প্রথমবার এমন স্পর্শের মুখোমুখি হয়েছে। কি করলো এটা আদ্র? তুলির চোখে লজ্জার ছাপ, তাতে যেন কোনো ভ্রুক্ষেপ নেই মানুষটার। কালো ওড়নাটা আঁকড়ে ধরে একটা অংশ দিয়ে তুলির চোখের কাজল মুছে দিতে লাগলো অতি যত্ন সহকারে। রাগান্বিত স্বরে বলে উঠল, আমি দেখেছি, আর কারো দেখার প্রয়োজন নেই। এক মুহূর্ত না দাঁড়ালো আর্দ্র, চলে গেল পাশ কাটিয়ে, কিন্তু রেখে গেল অজানা ঘোরে ডুবন্ত তুলিকে। উত্তপ্ত দুপুর, চৈত্র মাসের শেষ প্রহর, তবুও কতটা উত্তাপ। রোদের প্রখরে ঘেমে একাকার তুলি। তার পাশেই সমানতালে হাঁটছে আমরিন। কলেজ ছুটি হয়েছে খানিক সময় আগেই। মৃদু স্বরে বলে উঠল, আজ সব মেহমান চলে আসবে তুলি, তুইও কিন্তু আজ থেকে আপুর বিয়ে অবধি আমাদের বাসায় থাকবি। তুলি খুশিতে গদগদ হয়ে বলে উঠল, আমি তো এক্ষুনি চলে যাব। তুলির হাসি দেখে মনটা জুড়িয়ে গেল আমরিনের। মেয়েটাকে তার ভীষণ ভালো লাগে। কারো সাথে সহজে মিশতে পারে না আমরিন। বিশ্বাস করার অযোগ্য হলেও এটাই সত্য। 17 বছরের জীবনে একটাও ফ্রেন্ড নেই তার, তবে এখন আছে। তুলি এখন তার শুধু বেস্ট ফ্রেন্ড না, তার চেয়েও বেশি। অন্যদিকে তুলির পুরো অন্তর জুড়ে প্রফুল্লতা বিরাজমান। কয়েকটা দিন আদ্রর একদম সান্নিধ্যে থাকতে পারবে ভাবতেই মন চাইছে খুশিতে নাচতে। তুলি জানে না অনুভূতিগুলোর সঠিক ব্যাখ্যা, কিন্তু তার কিশোরী মনটা আসক্ত হয়ে পড়েছে আদ্রতে। আদ্র নামটা শুনলে প্রশান্তির নির্মল বাতাস বয়ে যায় মনের প্রতিটি কোনায় কোনায়। তেজস্বী রোদ অবিরাম বিরক্ত করলেও তুলির ঠোঁটে ভালো লাগার হাসি। হাসিটাও হয়তো তুলির চিকন দুটো ওষ্ঠদ্বয়কে আলিঙ্গন করে বলছে, তোর কিশোরী জীবনে গভীর প্রণয়ের আগমন তুলি। গেটের সামনে আসতেই দেখলো ড্রাইভার গাড়ি নিয়ে হাজির। আমরিন ও তুলি গাড়িতে উঠে বসে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলল। সাথে সাথে কেউ গাড়ির দরজা মেলে তুলির পাশে বসে পড়ল। ক্লান্ত কণ্ঠে ড্রাইভারকে গাড়ি চালানোর অনুমতি দিল। চমকে তাকালো আমরিন ও তুলি দুজনেই, কিন্তু অপর পাশের মানুষটার যেন তাতে কোনো খেয়ালই নেই। আমরিনের দৃষ্টির আড়ালে তুলির এক হাত নিজের হাতের মুঠোয় পুরে নিল। আতঙ্কিত চোখে আমরিনের দিকে চাইল তুলি। আমরিন বিস্মিত গলায় বলে উঠল, তুমি কখন এলে ভাইয়া? আগে এসেছি, তোদের জন্য ওয়েট করছিলাম। একটা কল অ্যাটেন্ড করার জন্য কিছুটা দূরে ছিলাম। ও, আজ তুমি এইদিকে? হসপিটাল থেকে বাসায় যাচ্ছিলাম। আজ গাড়িটা আমি নিয়েছি, শরীরটা ভালো লাগছিল না, তাই ড্রাইভারকে নিয়ে গিয়েছিলাম। ভাবলাম তোদের নিয়েই ফিরি। কথাটা বলেই আমরিনের অগোচরে তুলিকে কাছে টেনে নিল আদ্র। তুলি লজ্জিত ভঙ্গিতে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই আদ্রর অগ্নি দৃষ্টি দেখে নিভে গেল। আজকাল মানুষটা কাছে আসলেই তুলির হৃৎপিণ্ডটা ব্যথা অনুভব করে, অসহনশীল ব্যথা। কানের কাছে গরম নিঃশ্বাস পড়তেই নখ দাবিয়ে দিল আদ্রর ফর্সা হাতে প্রখর ভাবে। কর্ণকিহরে প্রতিধ্বনিত হলো, প্রতিশোধ নিলে তোলা। সারা রাস্তা নীরব ভূমিকা পালন করেছে তুলি। তুলিদের বাসার সামনে দিয়েই আদ্রদের বাসায় যেতে হয়। সেই সুবাদে আগে আমরিন নিচে নেমে তুলিকে নামার সুযোগ করে দিল। আদ্রর দিকে এক পলক চাইল তুলি। মোবাইল টিপতে ব্যস্ত তার ডাক্তার সাহেব। তুলিকে জড়িয়ে ধরল আমরিন, মোলায়েম স্বরে বলল, একটু পরেই প্যাক গুছিয়ে চলে আসবি কিন্তু। আজকে তোকে ভাইয়া জীবনে স্পেশাল একজনের সাথে পরিচয় করাবো। তমসার ঘোর অন্ধকারে বিলীন হয়ে গেল তুলির অনুভূতিরা। প্রচন্ড জোরে ধারালো একটা ছুরির নেই কিছু একটা ঠিক বুকের বাঁ পাশে গিয়ে বিঁধল। রক্তক্ষরণ হতে লাগলো অনবরত।
কম্পনরত স্বরে জিজ্ঞেস করলো।